লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 দশম শ্রেণী গণিত পার্ট 5 নিয়ে। তো এর আগে তোমরা 4টি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছো এবং সেগুলোর সমস্ত অ্যান্সার আমি করে দিয়েছি। সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে পরে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারবে। এবং ক্লাস 10-এর সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 5 যদি তোমরা পেতে চাও সেগুলো কিন্তু ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। এবং আজকে যারা চ্যানেল নতুন, প্রত্যেকটা সাবজেক্টের নতুন নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য এবং অন্যান্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে কি আছে না, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তো 1 নম্বর আছে কি না, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা MCQs। তো এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের 4টি করে অপশান দেওয়া রয়েছে A B C D। তো সঠিক অপশানটি বেছে নিয়ে বা সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো 1 নম্বর দাগের কি আছে না, x প্রপোর্শনাল টু y এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে a হচ্ছে 5, b হচ্ছে 5/3, c হচ্ছে 3 এবং d হচ্ছে 3/5। তো সঠিক উত্তরটি কী হবে চলো খাতায় দেখে নেওয়া যাক। তো দেখো খাতাতে আগে এরকম হেডিং করবে মডেল অ্যাক্টিভিটাস 2021 ক্লাস 10 ম্যাথ পার্ট 5। তো দেখো 1 নম্বর কী ছিল না, বহুমুখী উত্তরধর্মীর প্রশ্ন বা MCQs। তো এই হেডিংগুলো লিখবে তোমরা, তাহলে পরে খাতা দেখার সময় কিন্তু বেশি সুবিধে হয়, ঠিক আছে। তো 1 নম্বর দাগের উত্তরটা আমি লিখে দিয়েছি এবং পরে কেন এই উত্তরটা হলো সেটা আমি আবার ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো 1 নম্বর দাগের উত্তরটি হবে x প্রপোর্শনাল টু y এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান হবে, ছোট করে একটা অ্যারো চিহ্ন দিয়ে সঠিক অপশানটি হবে ডি, সেই জন্য ডি অপশানটি অবশ্যই লিখবে, তারপরে 3/5 লিখবে। তো কেন ডি অপশান বা 3/5 হলো সেটা ব্যাখ্যা করছি দেখো। তো ব্যাখ্যা দেখো, x প্রপোর্শনাল টু y, তাহলে x প্রপোর্শনাল টু y, অতএব x = আমরা এই চিহ্নটা চেঞ্জ করে ইকুয়াল টু লিখেছি, তার জন্য k নিয়েছি, k ইন্টু y করেছি, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আবার 5x = 3y এখানে বলে দিয়েছে, আবার 5x = 3y, তাহলে এই যে x এর জায়গাটায় x এর মান আমরা k ইন্টু y পেয়েছি, এইটা বসিয়ে দেবো। তো দেখো সেটাই করেছি, বা 5-এর পরে x এর জায়গায় k ইন্টু y = 3y তো ছিলই, সেটা বসিয়ে দিয়েছি। এবার দেখো এদিকে y এদিকেও y, উভয় পার্শ্বে y কেটে দিলে কি হচ্ছে, এদিকে থাকছে, বাঁদিকে থাকছে 5k এবং ডান দিকে থাকছে 3। তো দেখো kটাকে যদি আমি বাঁদিকে রেখে দিই, অতএব k সমান, k এর সঙ্গে 5টা কি গুণ আকারে ছিল, তো ওদিকে সমান চিহ্নের ওদিকে গেলে কী হবে, ভাগ আকারে হয়ে যাবে। তো 3-এর নিচে 5 দিয়ে দিলাম, অর্থাৎ 3-এর থেকে এটা ওদিকে গিয়ে ভাগ আকারে রেখে দিলাম 3-এর সঙ্গে, তো 3/5 হলো। তাহলে k এর মান কি পেলাম না 3/5, কিন্তু এখানে এটা হচ্ছে ভেদ ধ্রুবক, তো ভেদ ধ্রুবকের মান এখানে 3/5 হবে। তো এখানে অপশানটা ডিতেই আছে 3/5, ওই জন্য ভেদ ধ্রুবকের মান হবে ডি অপশানটি এখানে হবে সঠিক। তো এখানে ডি অপশান এই জায়গায় দেখো 3/5 আছে, তাহলে সঠিক অপশানটি অবশ্যই ডি হবে। কিভাবে খাতাতে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়েও দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে। এবার দেখো 2 নম্বর দাগের কি আছে না, অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো A 3/3:2, B 5:6, C 6:5 এবং D হচ্ছে 9:5। তো চলো সঠিকটা কী হবে খাতায় দেখে নিই। তো দেখো 2 নম্বর দাগের উত্তরটা যেভাবে লিখতে হবে আমি সবুজ নীল কালি দিয়ে লিখেছি। দেখো অমল 5,000 টাকা 9 মাসের জন্য, ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, ছোট্ট করে একটা হাইফেন দিয়ে সঠিক অপশানটি হবে এ, এবং সেটা কি আছে এ অপশানে না 3:2। তো কেন 3:2 বা এ অপশানটি হলো ব্যাখ্যা দিয়েছি। দেখো অমলের 5,000 টাকা খাটে 9 মাস, দেখো 5,000 টাকা 9 মাস ধরে খাটে, অতএব অমলের মূলধন কত না 5,000 × 9, ঠিক আছে। আমি যদি 1 মাসের হিসাবে মূলধন বিচার করি, অর্থাৎ 1 মাসে সে কত টাকা লভ্যাংশ পেতে পারে, কত টাকা মূলধনের ওপরে লভ্যাংশ পেতে পারে, সেটার কত মূলধন দাঁড়াবে না 5,000 × 9, অর্থাৎ 5×9 45,000 টাকা। আবার ফতিমার ক্ষেত্রে কত না, ফতিমা 6,000 টাকা 5 মাসের জন্য কেটেছে, তাই না। ততএব লিখেছি আবার ফতিমা 6,000 টাকা খাটে 5 মাস, অতএব ফতিমার মূলধন সমান 6,000 × 5 সমান 30,000, এটা 30 হবে, আচ্ছা 30,000 টাকা, ঠিক আছে। 5×6 = 30,000। অতএব অমল ও ফতিমার মূলধনের অনুপাত,
তাহলে পরে অমলের 45,000 এবং ফতিমার 30,000। তো মূলধনের অনুপাত সমান 45,000 ইস্টু 30,000 সমান 3টে শূন্য 3টে শূন্য যদি দুই সাইড থেকেই আমরা বাদ দিয়ে দিই তাহলে পরে থাকে 45:30। 15 দিয়ে দুই পক্ষেই আমরা যদি ভাগ করে দিই তাহলে পরে 3 15 45 আর 15 দুগুণে 30, তাহলে কি হচ্ছে 3:2। তা অতএব মূলধনের অনুপাত সমান, এটা হচ্ছে মূলধনের অনুপাত। তা মূলধনের অনুপাত অনুযায়ী কিন্তু আমরা যে লভ্যাংশ বণ্টিত হয় সেই মূলধনের অনুপাতেই বণ্টিত হয়, সেজন্য লিখেছি কি অতএব মূলধনের অনুপাত সমান বণ্টিত লভ্যাংশের অনুপাত সমান 3:2, অর্থাৎ মূলধনের অনুপাত যেটা সেটাই কিন্তু বণ্টিত লভ্যাংশের অনুপাত হবে, সেই জন্য 3:2 কিন্তু বণ্টিত লভ্যাংশের অনুপাত হবে। এটা আছে কোথায় না এ নম্বর অপশানে, যেটা 3:2। তো তোমরা দেখে নাও প্রশ্নে, তোমাদের যে প্রশ্নপত্রে রয়েছে 3:2 কোথায় না এ নম্বর অপশানে, তাহলে সঠিক অপশানটি হবে এ। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরটা কি আছে, 1-3 ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ সমান 9 সেন্টিমিটার, পি কিউ সমান 15 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। তো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, চলো খাতায় দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি কী হবে। দেখো উত্তরটি 1-3 নম্বর দাগের হবে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে লিখবে। তারপরে ও কিউ সমান 9 সেন্টিমিটার, পিও সমান 15 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। পুরো কথাটা লেখার পরে অ্যারো চিহ্ন দেবে, দিয়ে সঠিক অপশানটি হবে বি, সেটা অবশ্যই লিখবে। তারপরে লিখবে √15² - 9² সেন্টিমিটার, এই অপশানটা সঠিক হবে। ঠিক আছে, তো কেন ওই উত্তরটি এইটা হলো তো তার ব্যাখ্যা দিয়েছি। দেখো তো এখানে একটা ছবি এঁকেছি, দেখো যেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, সেখানে বলছে পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। এই দেখো বাইরের একটা বিন্দু পি, সেখান থেকে একটা স্পর্শক টানা হয়েছে যেটা বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। দেখো কিউ বিন্দুতে স্পর্শ করেছে, ও কিউ সমান 9 সেন্টিমিটার। দেখো কেন্দ্র থেকে আমি স্পর্শক বিন্দু পর্যন্ত যদি আমি একটা রেখা টানি সেটা কি হবে না বৃত্তের ব্যাসার্ধ হবে। তো সেই ব্যাসার্ধটা সমান কত বলেছে, ও কিউ সমান 9 সেন্টিমিটার। দেখো ও কিউ সমান 9 সেন্টিমিটার লিখেছি, ও পিও সমান 15 সেন্টিমিটার, অর্থাৎ পিও এইটা হচ্ছে 15 সেন্টিমিটার হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। পি কিউ মানে কোনটা, এই যে স্পর্শক, স্পর্শকের দৈর্ঘ্য কত হবে সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে কি কি দেয়া আছে আগে লিখেছি। তো এখানে ওপি সমান 15 সেন্টিমিটার দেওয়া রয়েছে, ও কিউ সমান 9 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে পি কিউ অর্থাৎ এই পি কিউ সমান আমার বের করতে হবে। তো দেখো পি কিউ সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি, যেহেতু লিখছি দেখো যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক পি কিউ, ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হচ্ছে পি কিউ, অতএব কোণ ও কিউ পি অর্থাৎ এই যে কোণটা, এই কোণটা সমান 90 ডিগ্রি হবে। দেখো আমি এখানে লিখেছি 90 ডিগ্রি, কেন তার লজিক আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। দেখো যেহেতু বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শকগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এই যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, এখানে স্পর্শক কোণটা পি কিউ, তো স্পর্শক এবং স্পর্শকগামী ব্যাসার্ধ, এখানে স্পর্শকগামী ব্যাসার্ধ কোণটা ও কিউ, তো এরা পরস্পর কি হয় লম্ব হয়, তাহলে এই কোণটা অবশ্যই এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এই যে ত্রিভুজটা ও কিউ পি, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা কি একটা এক সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ, তাই না। তো দেখো নিচে লিখছি অতএব সমকোণী ত্রিভুজ ও কিউ পি যেহেতু এই কোণটা 90 ডিগ্রি তাই সমকোণী ত্রিভুজ হয়েছে, থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো আমি সেটাই লিখেছি, দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবারে লম্ব এখানে কোনটা, ও কিউ, এইটা হচ্ছে লম্ব, এই যে যদি সমকোণী ত্রিভুজ হয় এই ও কিউ হচ্ছে লম্ব, আর ভূমি কোনটা পি কিউ স্কোয়ার। ঠিক আছে, এবারে অতিভুজ কোনটা, ওপিটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। এবারে প্রত্যেকটার মান আমি পি কিউ এর মানটা ওপির মানটা পি কিউ এর মানটা জানি না, ও কিউ এবং ওপির মানটা কিন্তু জানি, এখানে বলে দিয়েছে, তাই না। তাহলে পরে তাদের মানটা বসিয়ে দিলাম। এবারে দেখো পি কিউ স্কোয়ার, যেহেতু আমার পি কিউ এর মানটা বের করবো, এইটা জানি না, পি কিউ স্কোয়ার সমান কোনটা ওপি স্কোয়ার, এই ও কিউর স্কোয়ারটা এইদিকে নিয়ে চলে আসলাম, এটা প্লাস আকারে আছে, সমান চিহ্নের এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা, অতএব পি কিউ সমান এই বর্গটা যদি আমি এদিকে তুলে দিই তাহলে এটা কি হবে, √ওভার হয়ে যাবে। তো √ওভার দিয়ে দিলাম, তো তার নিচে ওপির স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ারটা রয়ে গেল। এবার ওপির মানে আমরা জানি কত 15 এবং ও কিউ সমান 9, তাহলে ওপির জায়গায় 15 স্কোয়ার এবং ও কিউয়ের জায়গায় 9 স্কোয়ার লিখে দিলাম। তা কী হলো, √15² - 9² সেন্টিমিটার। তাহলে পরে পি কিউ এর মান এখানে এই যে উত্তরটা সেটা কোন অপশানে আছে না
অপশান নম্বর বিতে আছে। সুতরাং অপশান নম্বর বিটা হবে সঠিক। কেন হলো সঠিক নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে পরে কোশ্চেন পেপারে দেখো তো এইখানে কোন অপশানে আছে, বি অপশানে, তাহলে বি অপশানটা হবে সঠিক। ঠিক আছে, তো ব্যাখ্যাটা যে লেখার দরকার আছে, অনেকের কনফিউশন হতে পারে যে ব্যাখ্যাটা কি লিখতে হবে। তো প্রশ্ন অনুযায়ী কিন্তু এমসিকিউ যেহেতু, তোমার সঠিক উত্তরটা লিখলে, নির্বাচন করে লিখলেই হবে, ব্যাখ্যাটা লিখে দিলে ভালো হয়, না লিখলেও কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে, 1-4 নম্বর দাগেরটা দেখো তো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে। তো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিকটা কিভাবে হচ্ছে সেটা দেখে নাও। দেখো 1-4 নম্বর দাগের অর্থাৎ আইভি নম্বর দাগের উত্তরটা এইভাবে লিখবে, যে নীল কালি দিয়ে লিখেছি, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত হবে বলে একটা অ্যারো চিহ্ন দেবে, দিয়ে সঠিক অপশানটি হবে ডি এবং উত্তরটি হবে 125:64 অর্থাৎ 125:64। ঠিক আছে, তো এটা এই উত্তরটা হলো কেন সেটা আমি ব্যাখ্যা করে উত্তরটা লিখে দিয়েছি। দেখো তোমাদের উত্তরটা লিখে দিলে কি হবে, টিচার বুঝতে পারবে যে তোমরা বুঝে করেছো, আন্দাজে টিক দাওনি। ঠিক আছে, কিন্তু যদি তোমরা সঠিক উত্তরটি, এমসিকিউ তো, সঠিক উত্তরটি নির্বাচন করে ঠিক জায়গায় দাও বা সঠিক উত্তরটি এইভাবে লিখেই দাও তাহলে কিন্তু হবে। তো এবারে দেখো, ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। দুটো গোলক বলেছে, নিরট গোলক, তো তাদের ব্যাসার্ধ দুটো ধরে নিয়েছে R1 এবং R2 একক। অতএব শর্তানুযায়ী দেখো, দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 25:16। অতএব তাদের ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল নিরেট গোলকের ক্ষেত্রফলে বক্রতলের যে ক্ষেত্রফল তার সূত্র কি না 4πr²। তো যেখানে আমরা ব্যাসার্ধ ধরেছি R1 সেখানে লিখেছি 4πr1² এবং যেখানে ধরেছি R2 ব্যাসার্ধ সেখানে লিখেছি কি 4πr2²। তো এই দুটোর অনুপাত সমান কত বলে দিয়েছে অঙ্কে, তো 25:16 অর্থাৎ, তো আমি সেটাই লিখে দিয়েছি। এবারে দেখো অনুপাতটাকে আমরা কি করতে পারি, ভগ্নাংশ আকারে ভর আকারে লিখতে পারি, সেটাই এখানে করেছি, এখানেও তাই করলাম। তো দেখো 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে বাদিকে পড়ে থাকলো R1 আর R2 দুটোরই কি আছে না স্কোয়ার আছে, ওই জন্য R1/R2 হোল স্কোয়ার করেছি। আর এদিকে দেখো 25 এবং 16কে আমরা এইভাবে 5/4 স্কোয়ার করতে পারি, কারণ 5×5 25 এবং 4×4 16। ঠিক আছে, উভয় পাশে যদি আমরা স্কোয়ার তুলে দিই, অতএব থাকছে কি R1/R2 = 5/4। এবারে দেখো এখানে বলছে তাদের আয়তনের অনুপাত হবে, ওই জন্য লিখেছি দেখো, অতএব গোলক দুটির আয়তনের অনুপাত, এবং গোলকের আয়তনের অনুপাতের সূত্র, আয়তনের সূত্র কি আছে না 4/3πr³। তো যেখানে ব্যাসার্ধ হচ্ছে R1 সেখানে লিখেছি R1³ এবং যেখানে ব্যাসার্ধ 2 সেখানে R2³ লিখেছি। এবারে তাহলে আয়তনের অনুপাত আকারে লিখলাম, এবারে এটাকে অনুপাতটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখলাম। তো 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে থাকলো R1³ এবং R2³। তাহলে পরে এটাকে আমরা এইভাবে লিখতে পারি R1/R2 হোল কিউব। তো R1/R2 মান তো আমরা আগের পেজেই বের করেছিলাম, কত না 5/4 ছিল। তো R1/R2 জায়গায় আমরা 5/4 লিখে দিলাম, তার হোল কিউব লিখলাম। তো 5কে যদি আমরা কিউব করি তাহলে হয় 125, এবং 4কে যদি কিউব করি 4×4 16, 4×16 হয়, তাহলে পরে নিচে থাকে 64। তো এই অনুপাতটাকে, এই ভগ্নাংশটাকে আমরা যদি অনুপাত আকারে রাখি তাহলে কি হয় 125:64। তাহলে পরে আমরা উত্তরটা দুটি গোলক দুটির আয়তনের অনুপাত পেলাম কত 125:64। সেটা কোথায় আছে না ডি অপশানে আছে। তো দেখো তোমাদের কোশ্চেন পেপারে কোথায় আছে না ডি অপশানে আছে, তাহলে পরে সঠিক অপশানটি হবে অবশ্যই ডি। তো এরপরে দেখো 2 নম্বর দাগের কি আছে না সত্য মিথ্যা লেখো বা ট্রু ফলস লেখো। তো কিভাবে লিখবে দেখে নাও। তো 1 নম্বর আছে কি, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান। তো এটা সত্য না মিথ্যা, তো চলো খাতাতে দেখে নিই। তো দেখো 2-এর সত্য ও মিথ্যা লেখো, ট্রু ফলস। 1-এরটা কি আছে না, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 2π রেডিয়ান, কথাটি আগে লিখে নিতে হবে, এবং উত্তরটি লিখবে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তো কেন মিথ্যা দেখো, আমি এখানে ছবি একটা এঁকেছি, তার আগে তোমাদের পেজ নম্বর 269 269 একবার একটু দেখে নাও। তো দেখো তোমাদের অঙ্ক বইয়ের 269 পেজ নম্বরে, তো এখানটা একটু খেয়াল করো কি আছে না, ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মির দিক ও তার ফলে সৃষ্ট কোণের পরিমাপ উভয়ই বিচার করা হয়।
ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণটিকে রীতি অনুসারে ধনাত্মক কোণ বলে এবং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ সৃষ্টি হয়। অর্থাৎ কি দেখলে ছবির মাধ্যমে দেখাচ্ছি, দেখো। তো ধরো এটা একটা ঘড়ি যেখানে 12টা, 3টে, 6 এবং 9 এইভাবে সংখ্যা লেখা থাকে। তো দেখো ঘড়ির কাঁটার এখানে একটা দেখো 12টার কাঁটা, এখানে মিনিটের কাঁটা, এটা ঘুরে একদম এইভাবে ঘুরে এসে আবার 12টার দাগে গিয়ে যখন মিলছে, তার মানে পুরো কতটা কোণ অতিক্রম করছে, এটা বৃত্তাকার ক্ষেত্রে অতিক্রম করছে, অর্থাৎ 360 ডিগ্রি পথ অতিক্রম করছে, অর্থাৎ 2 পাই রেডিয়ান পথ কিন্তু সে অতিক্রম করছে। ঠিক আছে, 2 পাই রেডিয়ান। কিন্তু যে কথাটা আমি এক্ষুনি দেখালাম 269 পেজে, কি না, ঘড়ির কাঁটার দিকে যখন রশ্মিটি ঘুরছে, তো এই যে একটা মিনিটের কাঁটা মানে এটা রশ্মি, তো এটা যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তখন ঋণাত্মক কোণ সৃষ্টি করে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন ধনাত্মক কোণ সৃষ্টি করে। বুঝতে পারলে? কিন্তু অর্থাৎ কি 2 পাই রেডিয়ান কোণই কিন্তু সে 1 ঘন্টায় ঘুরছে, কিন্তু যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মিনিটের কাঁটাটা, তার জন্য এটা ঋণাত্মক কোণ হবে। অর্থাৎ উত্তরটি যদি হতো -2 পাই রেডিয়ান, তাহলে পরে আমরা অবশ্যই প্রদত্ত বিবৃতিটি সত্য লিখতাম। যেহেতু মাইনাস কথাটি নেই, অর্থাৎ শুধু 2 পাই রেডিয়ান বলেছে, অর্থাৎ এটা ধনাত্মক কোণ বলেছে, কিন্তু ধনাত্মক কোণ হলে তো ঘড়ির কাঁটার দিকে হতে হতো, কিন্তু এটা বিপরীত দিকে হতে হতো, সরি। তো ঘড়ির কাঁটার দিকে যেহেতু, সেটা অবশ্যই ঋণাত্মক হতে হতো, যেহেতু এখানে -2 পাই রেডিয়ান কথাটা নেই, তার জন্য প্রদত্ত বিবৃতিটি অবশ্যই মিথ্যা হবে। 2 নম্বর দাগের কি বলছে দেখো, ত্রিভুজ ABC এর বিসি বাহুর ওপরে ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ ABD সদৃশ্য ত্রিভুজ CAD। তো দেখো উত্তরটা এইভাবে লিখবে 2 নম্বর দাগের, ত্রিভুজ ABC এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ ABD সদৃশ্য ত্রিভুজ CAD। তো এই কথাটি লিখবে উত্তর প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তো কেন মিথ্যা? কারণ দেখো তোমাদের 255 নম্বর পৃষ্ঠা বইতে, দেখো 255 নম্বর পৃষ্ঠাতে এখানে একটা জিনিস দেখো, তাহলে বুঝতে পারবে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে এই লম্বের উপর উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এটা উপপাদ্য 48-এ আছে। ঠিক আছে, তো দেখো এখানে আমি ছবিটি কি করেছি, এই যে ছবিটা আছে, এই যে ত্রিভুজের এই কোথাও বলে দেয়া নেই, ব্যাখ্যা দিচ্ছি। দেখো, যেহেতু এক্ষেত্রে বলা নেই যে ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, এইটা সমকোণী ত্রিভুজ যদি হতো এবং এ তার সমকৌণিক বিন্দু যদি হতো, এই যে এই কোণটা যদি সমকোণ হতো, ঠিক আছে, এই ত্রিভুজটি হবে সমকোণী এবং এ হবে সমকৌণিক বিন্দু, তাহলেই যদি এখান থেকে আমরা একটা বিসি বাহু অর্থাৎ অতিভুজের উপরে লম্ব টানি, সেই ক্ষেত্রেই এই যে লম্বের 2 পার্শ্বে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা যে তৈরি হবে, সে দুটো ত্রিভুজ কী হবে না সদৃশ্য হবে। কিন্তু এখানে যেহেতু কোথাও বলে দেয়া নেই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এবং এই যে সমকৌণিক বিন্দু এ থেকে লম্বটা টানা হচ্ছে, বলে দেয়া নেই, যার জন্য এই বিবৃতিটা অবশ্যই কী হবে না মিথ্যা বিবৃতি হবে। তাহলে এই বিবৃতিটা কি হলো, 2-এরটা মিথ্যা। কিভাবে লিখতে হবে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরেছো। এবার 2-3 নম্বর দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। তো দেখো 2-3 নম্বর দাগেরটি, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় কথাটি লিখবে এবং উত্তর লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য। কেন সত্য ছবির সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে কি বলছে, লম্ব বৃত্তাকার শঙ্কু একটা এঁকেছে, এখানে শঙ্কুর ব্যাসার্ধ, ধরো এইটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ তার, আচ্ছা উচ্চতা মানে এখান থেকে এটা হচ্ছে উচ্চতা বা H, এবং তির্যক উচ্চতা L। তো এই যে তিনটে কি হচ্ছে সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। কেন সমকোণী ত্রিভুজ? এই যে কোণটা সমকোণ বা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ উচ্চতা সবসময় কি হয়, লম্ব দৈর্ঘ্য হয়। তো যেহেতু লম্ব দৈর্ঘ্য হয়, তার মানে এইটা লম্ব অর্থাৎ 90 ডিগ্রি। সেই জন্য দেখো এই যে তিনটে বাহু, এইটা এবং এটা একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। ঠিক আছে, তো তাহলে কি প্রদত্ত বিবৃতিটি সত্য। এখানেও লিখে দিলাম প্রদত্ত বিবৃতিটি সত্য।
দেখো 3 নম্বর দাগেরটা সত্য হবে। এবং দেখো 4 নম্বর দাগের 2-এর কি বলছে, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তো দেখো 2-এর 4 নম্বর দাগের যে কথাটা প্রশ্ন লেখা রয়েছে পুরো কথাটা লিখে দিলাম, অর্থাৎ বিবৃতিটা লিখলাম এবং উত্তর লিখলাম প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। কেন মিথ্যা দেখো, তো এখানে কি বলছে দেখো, ব্যাখ্যা দিচ্ছে এখানে, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। তাহলে পরে কি লিখতে পারি, শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাত কত, 1500:1000, তাই না? আচ্ছা, দুই দিকে দেখো উভয় পাশে 0 0 0 0 দুটো করে শূন্য কেটে দিলে কি হচ্ছে, 15 × 10, এদেরকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে পরে 3 5 15 এবং 5 2 10, তাহলে পরে অনুপাত কত পেয়েছি না 3:2 পাচ্ছি। ঠিক আছে, এইবারে এই যে মূলধনের অনুপাত, এই অনুযায়ী লাভ হোক বা ক্ষতি হোক মূলধনের অনুপাতেই বণ্টিত হবে, তাই না? তাহলে পরে ক্ষতি হয়েছে কত, 75 টাকা। তাহলে আমি লিখেছি অতএব 75 টাকার ক্ষতির মধ্যে শুভেন্দুর ক্ষতি হয়। তাহলে 75 টাকার মধ্যে শুভেন্দুর কত আনুপাতিক ভাগ আর কত না 3 ভাগ। কত ভাগের মধ্যে, 3 + 2, 3 + 2 মোট ভাগ তো 5, 5-এর মধ্যে শুভেন্দুর আনুপাতিক ভাগ আর কত, 3, বুঝতে পারছো? তাহলে পরে 3 + 2 করেছি। এবারে দেখো 3 + 2 কত হচ্ছে, নিচে তাহলে থাকছে 5, আর 75 টাকা এর মানে গুণ, তাহলে 75 গুণ 3-এর 5, 5 আর 75 কাটলে থাকছে 15, 3 5 15 75, তাহলে 15 গুণ 3 করলে 3 15 45 টাকা। তাহলে পরে 75 টাকার ক্ষতির মধ্যে শুভেন্দুর ক্ষতি হয় 45 টাকা, কিন্তু এখানে বলেছে কত, শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তাহলে পরে অবশ্যই ভুল হয়েছে, এখানে 45 টাকা হওয়ার কথা ছিল, ওই জন্য প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তাহলে 2-এর 4 নম্বর দাগের এটা কি হলো না মিথ্যা বিবৃতি হলো। এইবারে দেখো 3-এর দাগের কি আছে না সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো 3-এর 1 কি বলছে, একটি বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে π/16 পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো 3-এর 1-এরটা যে প্রশ্নটা ছিল প্রশ্নটা আমি লিখে দিলাম। তো এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, তো আমি সূত্রের সাহায্যে করেছি। তো পেজ নাম্বার 275 তোমাদের বইতে দেখো পৃষ্ঠা 275-এ এই জায়গাটা তোমরা একটু দেখে নেবে, তাহলে আমি যেভাবে করেছি তোমরা বুঝতে পারবে। তো দেখো সূত্রটা একটু দেখিয়ে দিই। দেখো এই জায়গাটাতে পেলাম কি না r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে s একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান থিটা হলে s = πr থিটা। তো এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু অঙ্কটা করব। তো তোমরা 275 নম্বর পৃষ্ঠাটা একটু দেখে নেবে, ওই সূত্র অনুযায়ী করবো আমরা। তো উত্তর লিখছি, দেখো দেওয়া আছে, প্রথমে অঙ্ক করতে গেলে যেগুলো প্রশ্নে দেওয়া আছে সেগুলো ভালো করে লিখে নিতে হয়, তাহলে ও অঙ্ক বোঝা যায় এবং করতে সুবিধা হয়। তো কি কি দেওয়া আছে না বৃত্তচাপ, দেখো একটি বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ যেটা এস এখানে চিহ্নিত করা হয় এস দ্বারা, তো সেটা কত না 5.5 সেন্টিমিটার। তো দেখো এই যে ত্রিভুজ, তো এই ত্রিভুজের এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এস বৃত্তচাপ, সেটার দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে কত 5.5 সেন্টিমিটার, আমি এইভাবে এঁকেছি। এবং কেন্দ্রে উৎপন্ন কোণের বৃত্তীয় মান, কেন্দ্রে যে উৎপন্ন হয়েছে কোণটা তার বৃত্তীয় মান যাকে থিটা দ্বারা চিহ্নিত করা হয় সেটা কত বলে দিয়েছে এখানে π/16, তো সমান π/16 লিখেছি। এইগুলো দেয়া আছে এই দুটো জিনিস। তো এখানে জিজ্ঞেস করেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। তো আমরা জানি, আমরা এক্ষুনি দেখেছি 275 নম্বর পৃষ্ঠাতে যে সূত্রটা, সেটা কি না s = r থিটা। তো দেখো r এর মান আমরা জানি না, তো s এর মান জানি এবং থিটার মান জানি, তাহলে পরে মান দুটো বসিয়ে দিই, এস এর মান বসালাম 5.5 এবং আর তো মান জানি না, আর এর মান বের করব, গুণ থিটার মান জানি কত না π/16, সেটা লিখে দিয়েছি। তো দেখো বা 5.5টা রাখলাম, আর গুণ পাই মানে কত 22/7 লিখলাম, আর 22/7/16 মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 22 / 7 × 16, ঠিক আছে। এবারে দেখো বা এই যে 22 আর আর বা আরের নিচে কিছু নেই মানে কিছু 1 আছে, তাহলে 22-এর সঙ্গে আরের গুণের সম্পর্ক, তাহলে 22 আরটা যদি আমরা রেখে দিই তাহলে এই যে নিচের 7 × 16 এটা কোন দিকে চলে আসবে, এর সঙ্গে এখানে চলে আসবে, অর্থাৎ এর সঙ্গে গুণের সম্পর্ক, এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এর নিচে কি আছে 7 × 16, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে এইটার সঙ্গে 7 × 16 গুণ হয়ে যাচ্ছে, আর আর × 22 এই 5/5 এর নিচে 1 আছে তার সঙ্গে গুণ করে এখানে চলে আসছে, বুঝতে পেরেছো?
দেখো এখানে যদি একটা 1 কল্পনা করি তাহলে পরে এই কোনাকুনি গুণ এই কোনাকুনি গুণ করে এরকম একটা জায়গায় চলে আসবে, তাই না? তারপরে 22 আর এবারে আর এর সঙ্গে 22-এর কি গুণের সম্পর্কে আছে, তো আর যদি রেখে দিই 22টাকে ওদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে। তো ভাগ মানে কি হয়ে যাবে, 5 × 5 × 7 × 16 তো ছিল, তার নিচে চলে যাবে 22। তো এবারে দেখো, তো এই যে 5.5 এই দশমিকটা তুলে দেওয়ার জন্য আমি কি করেছি না নিচে একটা 10 নিয়ে নিয়েছি, অর্থাৎ একের পর একটা শূন্য নিয়ে নিলাম। এবার কাটাকুটি করা হচ্ছে, দেখো তো 11 দিয়ে কাটলে 5 × 11 = 55, 11 × 2 = 22। দেখো এইবার এই 2-এর সঙ্গে যদি 16 কাটি তাহলে 8 × 2 = 16, আবার 8-এর সঙ্গে এইবারে 5-এর সঙ্গে 10 যদি কাটি তাহলে 5 × 2 = 10, আর এই 2-এর সঙ্গে যদি 8 কাটি ফের 4 হয়ে যায়, 4 × 2 = 8। তাহলে পরে উপরে থাকছে কি না 4 আর 7, অর্থাৎ 4 × 7 = 28, ঠিক আছে? তাহলে পরে এখানে আর এর মান পেলাম 28, আর আমি ধরে নিয়েছিলাম কি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে পরে লিখলাম অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 28 সেন্টিমিটার। এবারে দেখো 3-এর 2 নম্বর দাগের কি বলছে না একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেন্টিমিটার হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। তো দেখো 3-এর 2 নম্বর দাগের প্রশ্নটি আমি এখানে লিখে নিয়েছি, তো উত্তর লিখছি। দেখো এখানে কি চেয়েছে না শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে বলেছে। তাহলে পরে যেটা নির্ণয় করতে বলেছে এটা আমরা ধরে নিই, সেটা জানি না। তো ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। আবার এখানে কি কি বলে দিয়েছে দেখো, আবার লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত বলে দিয়েছে না 12 সেন্টিমিটার, তো লিখে নিয়েছি সমান 12 সেন্টিমিটার। এবং অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি এবং উচ্চতা আমরা 12 সেন্টিমিটার জানি। অতএব লিখতে পারি লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান, তার আমরা সূত্রটা কি জানি না 1/3 পাই r² h ঘন একক। তো এখানে আমরা 1/3 পাই r² আর উচ্চতা অর্থাৎ h এটা কত আমরা এখানে বলে দিয়েছে না 12 আমরা জানি, তো সেই 12টা এইচের জায়গায় লিখে দিলাম। তো এখানে দেখো 3 × 4 = 12, 12 এবং 3 কাটাকুটি করলে 3 × 4 = 12 হচ্ছে। তাহলে পরে কত থাকছে, উপরে থাকছে 4 পাই r², তো লিখেছি দেখো 4 পাই r² ঘন সেন্টিমিটার। কিন্তু এখানে আবার বলে দিয়েছে কি না আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেন্টিমিটার। আবার এখানে আমরা আয়তন বের করলাম কত দেখো 4 পাই r² ঘন সেন্টিমিটার। তাহলে পরে এইটা এবং এই 100 পাই ঘন সেন্টিমিটার আমরা সমান লিখতে পারি শর্তানুযায়ী। তাহলে পরে লিখেছি দেখো অতএব শর্তানুযায়ী যেটা পেলাম আমরা 4 পাই r² সমান কোশ্চেনে যেটা দেওয়া রয়েছে 100 পাই সমান আমরা দেখাতে পারি শর্তানুযায়ী। এবারে দেখো তাহলে পরে আমার দরকার কি r² আর এর মানটা বের করব। তো r²টাকে আমরা বাদিকে রাখলাম, এই 4 পাই এটা r² এর সঙ্গে গুণের সম্পর্কে আছে, তাহলে পরে ওই দিকে গেলে সমান চিহ্নের কী হবে না ভাগের সম্পর্কে চলে যাবে। তাহলে পরে 100 পাই তো এখানে ছিলই, তার নিচে দিয়ে দিলাম 4 পাই। তো দেখো এখানে পাই পাই কেটে গেল, 100 এবং 4 যদি কাটাকুটি করেই কত হবে না 4 × 25 = 100। তাহলে পরে এখানে কত বেরোলো, এখান থেকে এলো 25। তো এবারে r² সমান পেলাম 25, অতএব r সমান কত করতে পারি না 25 এদিকে স্কোয়ার তুলে দিলাম মানে এদিকে রুট হয়ে যাবে, অর্থাৎ √25। তাহলে পরে রুট থেকে একটা 5 বেরিয়ে এলো, অর্থাৎ r এর মান কত পেলাম না 5। অতএব আর আমরা কি ধরে নিয়েছিলাম না লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, তো সেটাই আমার এখানে বের করতে বলেছিল। তাহলে আমরা এখানে লিখে দেব অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। এবারে দেখো 3-এর 3 নম্বর দাগের কি বলছে, x proportional to yz এবং y proportional to zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। তো দেখো 3-এর 3 নম্বর দাগেরটা প্রশ্ন আমি লিখে নিয়েছি। তো এবার উত্তর লিখছি, দেখো এই যে x proportional to yz, তো এখানে লিখলাম বা x সমান, তো এই চিহ্নটা চেঞ্জ করে প্রপোর্শনাল টু চিহ্নটা চেঞ্জ করে সমান চিহ্ন লিখলাম, সেখানে লিখলাম k1 × yz। এটা 1 নম্বর সমীকরণ, যেখানে k1 একটা অশূন্য ভেদ ধ্রুবক এবং y প্রপোর্শনাল টু zx ছিল, তো সেখান থেকে y সমান আমরা k2 নিলাম ইন্টু zxটা ইন্টু আকারে রাখলাম। এখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তো এখানে লিখে দিয়েছি ব্র্যাকেটে দেখো যেখানে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা 2 নম্বর সমীকরণ। তো এইবারে দেখো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ গুণ করে পাই, তো গুণ করছি তাহলে বাদিকেরগুলো গুণ হয়ে যাবে x × y আর ডান দিকেরগুলো গুণ হয়ে যাবে k1 × yz দেখো ইন্টু k2 × zx, ঠিক আছে। তো দেখো এবারে সমান চিহ্নের উভয় পার্শ্বে একই বিষয় রয়েছে, তো এই x এবং y আর এই যে y এবং x কিসের সম্পর্কে আছে ভাগের সম্পর্কে রয়েছে, আমরা কেটে দিতে পারি উভয় পার্শ্বে। তো x এর সঙ্গে x, y এর সঙ্গে y কেটে দিলাম, তাহলে এখানে থাকছে কি xy কেটে গেল মানে এখানে 1 থাকছে, আর এদিকে থাকছে কি দেখো k1
এখান থেকে হচ্ছে K2 আর জেড এবং জেড গুণ করলে হচ্ছে জেড স্কোয়ার। ঠিক আছে, তো দেখো অতএব জেড স্কোয়ার সমান কী লিখতে পারি না, জেড স্কোয়ারের সঙ্গে K1 K2 গুণের সম্পর্কে রয়েছে। তো যদি সমান চিহ্নের এদিকে চলে আসে তাহলে কি 1/K1 K2 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো দেখো জেড স্কোয়ারটাকে আমি বাঁ দিকে রেখে দিলাম এবং এই 1/K1 K2টাকে একেবারে ডান দিকে করে দিলাম। ঠিক আছে, তো দেখো জেড স্কোয়ার সমান যদি এটা হয়, অতএব জেড সমান আমরা এদিকে তাহলে এদিকটা কী হয়ে যাবে না, বর্গমূল চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ √/, হয়ে যাবে। তাহলে √/, 1/K1 × K2। এবারে কি লিখে দিয়েছি দেখো, যেহেতু K1 ও K2 অশূন্য ভেদ ধ্রুবক, এই যে K1 এবং K2, তো আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে এটা কি, যেখানে K1 K2 কি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে পরে এখানে আছে K1 K2 অশূন্য ভেদ ধ্রুবক, সেই জন্য জেডের মানটা তো এইটাই, তাই না? অতএব লিখেছি জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। তো এটাই আমাকে দেখাতে বলেছিল, দেখাও যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। যেহেতু দেখাও যে কথাটি ছিল, অর্থাৎ প্রমাণ করতে বলেছিল, তো আমি এখানে প্রমাণ করে দেওয়া হলো যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক, সেই জন্য ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে প্রমাণিত। এবারে দেখো 4 নম্বর দাগেরটা কি আছে না, যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 285 তো রয়েছে, এটা হচ্ছে 49 নম্বর উপপাদ্য। তো দেখে নাও, বইতে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো 285 নম্বর পৃষ্ঠাতে 49 নম্বর উপপাদ্যটাই দেওয়া রয়েছে, তো এটা লিখে দিলেই হবে। তো আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কি বলছে না, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো প্রদত্ত এখানে কি দেওয়া রয়েছে, তো এখানে একটা ত্রিভুজ আঁকা হয়েছে, যেখানে ABC একটি সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, যার কোণ A সমকোণ। এই যে কোণটা, এটা হচ্ছে সমকোণ, এটা প্রদত্ত, এটা বলে দেওয়া রয়েছে। প্রমাণ করতে হবে কি বলেছে এখানে না, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই যে ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটা, অতিভুজ কোণটা BC, তাহলে BCর উপরে একটা যদি বর্গক্ষেত্র আঁকা হয়, তার মানে কি, তার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, বাহু স্কোয়ার, অর্থাৎ ক্ষেত্রফল হবে কি BC স্কোয়ার। তাহলে বলছে BC স্কোয়ার কি হবে, দেখো BC স্কোয়ার প্রমাণ করতে হবে, BC স্কোয়ার কি না, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে অপর দুই বাহু কোনটা, এইটা এবং এইটা। তাহলে AB বাহুর উপরে যে বর্গক্ষেত্রটা আঁকবো, তার ক্ষেত্রফল কত হবে না, বাহু স্কোয়ার মানে AB স্কোয়ার। তাহলে দেখো AB স্কোয়ার আর AC স্কোয়ারের উপরে, ACর উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফল কত হবে না, AC স্কোয়ার। তাহলে তাদের যে AC স্কোয়ার, তাদের কি বলছে, এই দুটো বাহুর উপরে যদি বর্গক্ষেত্র আঁকি, তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, সেটাই লিখেছি। তো প্রমাণ করতে হবে তাহলে কি না, BC স্কোয়ার, এই যে দেখো BC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তো এবারে অঙ্কন করছি প্রমাণ করার স্বার্থে। দেখো সমকৌণিক বিন্দু A থেকে, এটা সমকোণ, তাহলে পরে এই সমকৌণিক বিন্দু A থেকে অতিভুজ BC এর ওপরে AD লম্ব আঁকলাম। তো অতিভুজ BCর ওপরে AD একটা লম্ব আঁকলাম, যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে, BC বাহুকে D বিন্দুতে ছেদ করে। প্রমাণ, সমকোণী ত্রিভুজ ABC এর অতিভুজ BC এর উপরে লম্ব AD। ঠিক আছে, দেখো সমকোণী ত্রিভুজ ABC এর BC এর উপরে লম্ব AD, এই BC এর উপরে লম্ব AD, তাই না? অতএব ত্রিভুজ ABD এই যে ত্রিভুজটা, ও ত্রিভুজ CBA এই যে পুরো ত্রিভুজটা, পুরো সমকোণী ত্রিভুজটা কি সদৃশ্য ত্রিভুজ। আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি আমরা অতিভুজের ওপরে আমরা লম্ব টানি, তাহলে পরে কি হয় না, লম্বের দুই পার্শ্বে যে ত্রিভুজ দুটো তৈরি হয়, সেই দুটো ত্রিভুজ কি হয় না, সদৃশ্য হয়। এটা আমরা অন্য উপপাদ্যে আমরা দেখেছি, তাই না? তো দেখো তাহলে পরে সদৃশ্য লিখতে পারি, সুতরাং AB/BC, দেখো AB/BC, এই যে পুরো ত্রিভুজটাতে AB/BC, এটা কি না, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ করলাম। ABC ত্রিভুজের মধ্যে AB হচ্ছে ভূমি আর BC হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে পরে এই যে ABD বাহুর ক্ষেত্রে কি করব না, BD/AB, BD/AB, এখানেও কি করলাম, ভূমি বাই অতিভুজ করলাম AB। ঠিক আছে, ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। অতএব দেখো AB আর AB এই যে গুণের সম্পর্ক না, তাহলে AB গুণ AB কত হচ্ছে, AB স্কোয়ার সমান লিখতে পারি BC × BD। দেখো BC × BD, এটা 1 নম্বর সমীকরণ রাখলাম। আবার দেখো ত্রিভুজ CAD এই ত্রিভুজটা ও CBA এই পুরো ত্রিভুজটা,
এরা দুটো একই কারণে সদৃশ্য হবে, কারণ সমকৌণিক বিন্দু এ থেকে লম্ব এডি বিসি এর ওপরে রয়েছে, সে একই কারণে এই ত্রিভুজটা এবং এই পুরো ত্রিভুজটা কি সদৃশ্য ত্রিভুজ। অতএব লিখতে পারি সুতরাং এসি বাই বিসি, এসি বাই বিসি কী হচ্ছে এটা, না এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে বড় ত্রিভুজের ভূমি হচ্ছে এসি বাই অতিভুজ হচ্ছে বিসি লিখেছি। সেই একই রকমভাবে এই ছোটো কোণের সঙ্গে আমরা সমান দেখাতে পারবো। তাই ছোট ত্রিভুজের সঙ্গে, তাহলে ছোট ত্রিভুজে কী হচ্ছে যে ভূমি বাই অতিভুজ কী হচ্ছে ডিসি, ডিসি হচ্ছে ভূমি আর অতিভুজ কোনটা এসি, এই যে এসি হচ্ছে অতিভুজ, সে সমান দেখিয়েছি। অতএব এসি আর এসি গুণ হয়ে গেলে হচ্ছে এসি স্কোয়ার সমান বিসি আর ডিসি গুণ করলে কোনাকুনি কী হচ্ছে বিসি ইন্টু ডিসি আকারে রেখেছি। এটা 2 নম্বর সমীকরণ। তো দেখো 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, তাহলে বাঁ দিকেরগুলো যোগ হয়ে যাবে, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করা আছে, তাহলে ডান দিকেরগুলো যোগ হয়ে যাচ্ছে বিসি ইন্টু বিডি আর বিসি ইন্টু ডিসি প্লাস, ঠিক আছে। তো এখন বিসি প্রত্যেকটার ক্ষেত্রে বিসি রয়েছে, বিসি কমন নেওয়া হয়েছে, তো সেখান থেকে থাকলো বিডি প্লাস ডিসি। তা বিডি প্লাস ডিসি এইটা মানে কি আমরা লিখতে পারি বিসি, তাই না। তাহলে পরে লিখতে বিসির সঙ্গে বিডি প্লাস ডিসির ওখানে জায়গাটায় ফের বিসি লিখে দিলে কি হচ্ছে বিসি গুণ বিসি সমান বিসি স্কোয়ার। তারপরে কি পেলাম বিসি স্কোয়ার ইকুয়াল টু, এই দেখো বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ঘুরিয়ে লিখে দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করার কথা, প্রমাণ করতে হবে সেটা বলা হয়েছিল, তো সেটা আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে লিখে দেওয়া হয়েছে, এর জন্য প্রমাণিত। তো এই ছিল ক্লাস 10-এর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটাসের পার্ট 5-এর অংশ। তো ক্লাস 10-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের পার্ট 5-এর যে মডেল অ্যাক্টিভিটাস সেটা যদি তোমরা পেতে চাও তাহলে পরে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আজকে যারা চ্যানেল নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।